আসসালামু আলাইকুম। আজকে আমি এবং রনি ভাই তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাডমিশন গাইডলাইন। যারা ফার্স্ট ইয়ারে আছো তাদেরকে মূলত হচ্ছে যে আমরা এখন থেকে প্রিপেয়ার করতে চাচ্ছি যে আসলে তোমাদের সামনে অ্যাডমিশন জীবনটা কেমন হবে। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এইচএসসি তো শুরু করলাম, আপনি অ্যাডমিশন নিয়ে কেন গাইডলাইন দিচ্ছেন? এটার কারণ হচ্ছে অ্যাডমিশনে তুমি যখন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কিংবা ইউনিভার্সিটিতে যাবা, তোমার পড়াশোনাগুলো তো আসলে ডিফারেন্ট না অ্যাডমিশনের সময়, এখন থেকেই পড়তে হয়। সো জাস্ট আগে থেকে জানিয়ে রাখা যে আসলে তুমি এইচএসসি লাইফে কীরকমভাবে পড়াশোনা করলে তুমি হচ্ছে যে অ্যাডমিশনের সময় যে কোনো প্রবলেমে পড়বা না, অ্যাডমিশনের সময় তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবা। এই জন্য তোমাকে আগের থেকেই হচ্ছে যে ধারণাগুলো দিয়ে রাখা, যেন তুমি পরে যে দিক বিদিক না ঘুরো। এবং এটা রনি ভাইয়ের প্রথম গাইডলাইন ভিডিও। রনি ভাই এতদিন জাস্ট পড়াইছেন, উনি ফার্স্ট টাইম ওনার 22 বছরের অভিজ্ঞতা, 22 বছর নয়, 22 বছর, হ্যাঁ 22 বছরের অভিজ্ঞতা, ঠিক বলছি, 22 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোমাদেরকে আবার প্রপার গাইডলাইন দিচ্ছে। এবং জাস্ট টু লেট ইউ নো, এই বছর যে বুয়েট ফার্স্ট হয়েছে আকিব, রনি ভাই এবং আমার ডিরেক্ট স্টুডেন্ট ছিল। অ্যাকচুয়ালি রনি ভাই ডিরেক্ট স্টুডেন্ট, বিকজ রনি ভাই তার ফিজিক্সের ফুল ভিত্তিটা একদম 9 থেকে শুরু করে 12 পর্যন্ত দেখেছেন। সো রনি ভাইয়ের হাত দিয়ে অনেক, শুধু বুয়েটিয়ান না, টপার বুয়েটিয়ান, একদম পজিশন ধরে ধরে বুয়েটিয়ান 1 ডিজিট যারা হচ্ছে যে পজিশন র্যাঙ্ক করেছে তারা বেরিয়েছে। সো রনি ভাই জানেন আসলে কিভাবে পড়তে হয়। আসেন শুরু করি। রনি ভাই, হ্যাঁ, প্রথমে হচ্ছে যদি ইঞ্জিনিয়ারিং কেউ টার্গেট করে তার কি কি করা উচিত? আচ্ছা, বেসিক প্রবলেমটা হয় কোথায়? এই সব কথা বলতে একটু পরে যাই, প্রথম কথাটাই একটু আসি। এতদিন তো সবগুলো অফলাইন ক্লাসে বসে থেকে এই গাইডলাইনগুলোর মতো কথাবার্তা ক্লাসে বসে ইম্পোজ করতাম। এখন যেটা করতে হচ্ছে, আপনাদের সামনে কথা বলতে হচ্ছে এগুলো নিয়ে। তো একদম শুরুতে প্রবলেম যেটা হয় যখন ক্লাস কেবল শুরু হয়, তাই এসব জায়গায় যাওয়ার আগে আমরা একদম কলেজ শুরুর আগে, কলেজ শুরুর সাথে সাথে এরকম সময় যে প্রবলেম হয় সেটা নিয়ে কথা বলি। একদম শুরুর দিকে সব বাচ্চা কাচ্চা একটু চিল মুডে থাকে এবং এই আলসেমি জড়তা কাটাতে তার অনেক সময় লেগে যায়। আর এই শুরুর দিকে বেশ কিছু বেসিক চ্যাপ্টার পড়ানো শুরু হয়ে যায়। যেমন আমরা যদি ফিজিক্সের কথা বলি, তাহলে ভেক্টরটা পড়ানো হয়ে যায় আপনাদের বোধোদয় হতে যে আপনি পড়াশোনা শুরু করবেন। এই যে প্রথম একটা জায়গায় আপনি ধরা খেয়ে যান যে এরকম প্রত্যেক সাবজেক্টের একটা করে চ্যাপ্টার, যখন বেসিক চ্যাপ্টার, যে সময় আপনার পরীক্ষার প্রেশার থাকে না, যে সময় আপনি পুরোটাই বুঝার মানসিকতা নিয়ে পড়বেন, কেউ আপনাকে পেছন থেকে তাড়াবে না, কালকে পরীক্ষা, কালকে পরীক্ষা, এই সপ্তাহের পর পরীক্ষা, তোমাকে সিলেবাস শেষ করতে হবে, এরকম করে কেউ তাড়াবে না। আপনি শুধু জানার জন্য পড়বেন। এই সময়টাই আপনি না পড়ে ঘুরে বেড়ান শুধুমাত্র। এটার ফলাফল পরবর্তীতে এসে প্রবলেম তৈরি করে এবং আমরা পরবর্তীতে পরীক্ষা শেষ করার জন্য ঝামেলায় পড়ে যাই। এখানে আরেকটা কথা আমি অ্যাড করে রাখি, অনলাইনে একটা বহুল প্রচলিত মিথ আছে যে তোমাকে ভেক্টর চ্যাপ্টার খামাখা 22 ঘন্টা 25 ঘন্টা পড়ার দরকার নাই, এটা দ্রুত 10 দিনে শেষ করে পরের চ্যাপ্টার চলে যাও। এটাও রং আইডিয়া। কারণ এই চ্যাপ্টারগুলো যেহেতু বেসিক এবং এই চ্যাপ্টারগুলো তুমি মাথায় রেখো, সেকেন্ড ইয়ারে একটা বাচ্চা যে পেসে পড়ে ফার্স্ট ইয়ারে পড়ে না, ফার্স্ট ইয়ারে কলেজ শুরুর আগে যে পেসে পড়ে কলেজ শুরু পরে সেই পেসে পড়ে না। সো প্রথম দিককার চ্যাপ্টারগুলো আস্তে ধীরে পড়ো, কোনো সমস্যা নেই, এবং ভালো মতো বুঝে যতটুকু তোমার ইনটেক করা সম্ভব কনসেপ্টুয়ালি সেটা নিয়ে পড়ো। সেটা এবার তুমি দেখো মমিত, একটা একটা করে প্রবলেম আমি তোমাকে ধরাই এবং তুমি প্র্যাকটিক্যাল লাইফের সাথে তুমি এটা মিলাইতে পারবা। প্রথমে দেখো, ফিজিক্সের সূত্রের প্রমাণ না পড়ে বাচ্চা কাচ্চা যখন সূত্রগুলো পড়ে, এর ফলে যেটা হয়, ওই সূত্রটা যখন পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে যায়, ওর এটা মনে থাকাটা বেশ কঠিন হয়ে যায়। আমি ধরে নিলাম কঠিন হয়, কি বলে মনে রাখলো সে বাচ্চাটা। আমি মনে হয় ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছি, তো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন তো ওই থিওরির মধ্যে থেকে অঙ্ক বানিয়ে প্রশ্ন আসে। ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনি তো রিডি করতে পারবেন না যদি না আপনি একদম পুরো প্রসেসটা গো থ্রু করেন। পুরো প্রসেসটা যদি না জানেন তাহলে ওই প্রবলেমটা আপনি রিডি করতে পারবেন না। তাহলে ওইটা বোঝার জন্য থিওরির প্রমাণ জানাটা খুব জরুরি। কারণ আসলে দিন শেষে যে আমরা মানে ফর্মুলাগুলো পাই, এগুলো কিন্তু স্পেশালাইজ কেসের জন্য। স্পেশালাইজ আমি যদি একদম বেসিক ডিরাইভেশন না জানি, স্পেশাল কেস বাদে যখন হচ্ছে যে আমাকে একদম র প্রবলেমগুলো দিবে, তখন ট্রিকিংগুলো আমরা ধরতে পারবো না। এটা একটা গেল। তুমি আরেকটা ভাবো নাই, যেটা ভাবা খুবই জরুরি এবং এই সময় অবশ্যই ভাবতে হবে। সেটা হচ্ছে যখন আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করি, তখন আমরা একটা পার্টিকুলার দিকে বায়াসড হই, এই ডেটা আছে, ওই ডেটা আছে, ওই ডেটা আছে, সুতরাং কোন ধরনের ফর্মুলা আসতে পারে এটার অ্যাজাম্পশন ডেভেলপ করি। কিন্তু যখন একটা থিওরি ডেরাইভ করি, তখন একসাথে অনেকগুলো হাইপোথেটিক্যাল কনসেপ্ট নিয়ে ভাবতে হয় যে এরকম ডেটা আনার জন্য, এরকম থিম আনার জন্য তাহলে কোন কনসেপ্টটা ইন্টিগ্রেট করা দরকার, কোথা থেকে এটা আসবে। এই জায়গায় মানুষের যে থিঙ্কিং অ্যাবিলিটি জেনারেট করে, এটা ডিরেক্টলি কাজ করে না, বাট ইনডিরেক্টলি মানুষের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ায় এবং এটা ইনহেরিটেন্টলি বাচ্চার মধ্যে ডেভেলপ করা উচিত। যত বেশি থিওরি সলভ করা যাবে তত বেশি এই জিনিসগুলো মানুষের মধ্যে দেখতে হবে। তোমার কাছে প্রথম দিকে মনে হবে থিওরি ডিরাইভ করাটা ওয়েস্ট অফ টাইম। ট্রাস্ট মি, ইভেনচুয়ালি 5-6 মাস যাওয়ার পরে যখন তুমি পরীক্ষায় বসবা, যখন তোমার একটা চ্যাপ্টার না 6-7টা চ্যাপ্টার একসাথে পরীক্ষায় বসতে হবে হাফ ইয়ারলিতে, তখন তুমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করবা যে আমি যদি থিওরিটা ডিরাইভ করে পড়তাম, পরীক্ষার হলে আমার এই ফর্মুলাটা অ্যাটলিস্ট মনে থাকতো, আমি না হয় 2 স্টেপ
করে হলেও মনে করতে পারতাম। তাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকেন্ড কথা। এবার সেকেন্ডটায় আসো, কেমিস্ট্রিতে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যখন কেউ প্রিপারেশন নিতে চায় তার মনে হয় জীবন মরণ সব ম্যাথ, মানে ফিজিক্সেরও ম্যাথ, কেমিস্ট্রিরও ম্যাথ, ম্যাথ তো ম্যাথই। তো কেমিস্ট্রিতে সে বিক্রিয়া এবং ইনফরমেশনগুলোর দিকে নজর দেয় না, পুরোটা নজর দিতে যায় হচ্ছে ম্যাথ বেসড প্রবলেমের দিকে। এইটা একটা বড় ভুল। এটা একটা বড় প্রবলেম, এটা একটা বড় প্রবলেম। কেমিস্ট্রিতে বিক্রিয়া এবং ইনফরমেশন এটা একটা ভাইটাল রোল ক্যারি করে। আমি জাস্ট এক জায়গায় একটু ইনপুট দেই ভাই। বলে দাও। আমার বুয়েট অ্যাডমিশন টেস্টে আমরা সবাই এরকম ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেমের উপর বেসিস করে তো অ্যাডমিশন টেস্টে আমরা বেশি বেশি ফোকাস করি। যখন দেখবা যে বুয়েটে একটা ম্যাথ সলভ করলেও 10 মার্ক পাওয়া যায়, তিনটা বিক্রিয়ার নাম লিখলেও 10 মার্ক পাওয়া যায়, তুমি তখন বুঝো যে আসলে বিক্রিয়া এবং এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সমান গুরুত্বপূর্ণ ছিল। সমান গুরুত্বপূর্ণ। কেমিস্ট্রিতে ইনফরমেশন প্রচুর মুখস্থ করতে তো হবেই, তার পাশাপাশি ভাই বিক্রিয়া বুঝে পড়তে হবে। এই জন্যই তো বিক্রিয়া বুঝে পড়া। দেখো আমি একদম নাম উচ্চারণ করে বলেছি, বিক্রিয়া। তারপরে ভাই এরপরে এটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে যদি কেউ এখন ম্যাট্রিক্সের অঙ্ক ধরে ধরে বিস্তার করতে থাকে, এখানে আসলে ক্যালকুলেটর হ্যাক্সটা দরকার। এটা ক্যালকুলেটর হ্যাক্স খুবই জরুরি, ম্যাথের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। ম্যাথের এমসিকিউ যেখানে আছে যেসব ভার্সিটিগুলোতে, সেই জায়গাগুলোতেও খুব জরুরি এটা, হ্যাঁ, যে এই ক্যালকুলেটর হ্যাক্সটা কোথায় ব্যবহার করতে পারছি, কিভাবে ইউজ করা যায়, এটা খুব জরুরি। এবার তো জাতীয় প্রশ্ন, মমিত তুমি এটা শুরু করো, দেখো তুমি কি করবা। তো একটা লেখকের বই সম্পূর্ণ পড়া উচিত নাকি না, এটা নিয়ে আমি একটা জাস্ট আইডিয়া দিই। সো এখন তোমার সামনে অনেক গাইডলাইন ভিডিওস দেখবা, তোমাদেরকে উদ্দেশ্য করে বানানো হবে, এবং সেখানে তোমাকে বলবে, বুক লিস্ট দিবে যে এই সাবজেক্টের জন্য এই বই, এই সাবজেক্ট এই বই, এবং তোমাকে সবাই এক একটা সাবজেক্টের জন্য 3-4টা করে বই সাজেস্ট করবে। বিশ্বাস করো, আমি আমার অভিজ্ঞতা বলি, বিশ্বাস করেন ভাই, আমি ইসাক স্যারের বই বাদে কোনো বই কিনিই নাই ফিজিক্স। আর তুমি যে কোনো জনের সাথে তুমি এটা নিয়ে সবাইকে ওপেনলি তোমার সাথে দাওয়াত দাও যে যদি এইটা পড়ার পর যদি আর কোনো কিছু বাকি কোনো প্রবলেম থাকে, মানে যদি সে এটা প্রপারলি বুঝে সলভ করার পরও চান্স না পায়, তাহলে আল্লাহ হয়তো চেয়েছেন এটা যে তার চান্স না পাওয়াটাই বেশি উপকারী। কারণ সত্যি কথা, কলেজ যখন শুরু হয় তখন আমরা সবাই অনেকগুলো বই কিনি, বইগুলো শোকেজে সাজিয়ে রাখি, খামাখা বাবা মার টাকা নষ্ট করি। একটা বই কিনো, সেই বইটা কমপ্লিট করো, ওইটা মোর ইম্পর্টেন্ট রাদার দেন বাইং মাল্টিপল বুকস। এবং প্রথম দিকে সবাই যা টেন্ডেন্সি থাকে আমি 3-4টা বই মিলাই নোট করে পড়বো, কলেজ লাইফে সুযোগই নাই, সময় নেই। যেই তুমি বিশ্বাস করতেছো না তো, 5-6 মাস পরে তুমি নিজেই দেখবা তোমার হাফ ইয়ারলি পরীক্ষার সময় তোমার এখনো 3টা চ্যাপ্টার বাকি, তুমি ওয়ান শট দেখে কুলাতে পারতেছো না। এটা হবে তোমার ভবিষ্যৎ যদি তুমি এখন থেকে একটু মানে প্র্যাকটিক্যালি না চিন্তা করো। তাহলে আমি একটু নর্মালি বলে দেই, ফিজিক্সের জন্য যেহেতু কথা বলছি, আমি ফিজিক্সের জন্য একটু বলে দেই। ইসাহাক স্যারের বইটা একটা থাম্ব রুল মেইনটেইন করা বই। এই বইটা না তোমার থিওরিটিক্যালি অনেক বেশি এনরিচড, আবার না খুব বেশি টাফ কোশ্চেনগুলো নিয়ে এনরিচড, বাট এটা একটা ব্যালান্সড বই যেটা দিয়ে তোমার ইন্টারমিডিয়েট লাইফ শুরু করা উচিত। এবং এই বইটা প্রপারলি পড়লে অন্য সবগুলো বইয়ের মোর অর লেস 80% প্রবলেম সলভ হয়ে যাবে। এরপর যারা অনেক বেশি ভালো প্রবলেম সলভ করতে চাও, তারা প্রামাণিক স্যারের বই অথবা সেলু স্যারের বই হাতে নিয়ে নাও। যারা থিওরিটা অনেক ভালো করে পড়তে চাও, তারা প্রামাণিক স্যারের বইয়ের থিওরির মধ্যে গো থ্রু করো একটু। কিন্তু এইটা না পড়ে অন্য কিছু পড়া মানে হচ্ছে গোল ফিক্স না করে স্ক্যাটার্ড ওয়েতে ঘুরে বেড়ানো। এখানে আরেকটা প্রশ্ন ছিল যে অনেকে বলে যে হ্যালিডে রেজনিক কিনতে হবে ফার্স্ট ইয়ার, এটা কি রাইট? হ্যাঁ, হতে পারে, যদি তার বুয়েট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ছাড়া কিছু হতে চায় না সে জীবনে, তার জন্য ইটস ওকে। মানে এটা বলতেই পারো তুমি বুয়েটের টপ 10 ছাড়া তুমি মেরিট পজিশন দেখতেই চাও না, দেন তুমি এটা বলতে পারো। এবং সেক্ষেত্রে যেটা হবে, হয় তুমি বুয়েটের টপ 10-এ থাকবা, না হলে তুমি মেরিট লিস্টে কোথাও থাকবা না। ওকে, কোয়েশ্চেন ব্যাংক সঠিক উপায়ে সলভ না করো, এটা আমি খুব মজা করে বলবো এটা নিয়ে। আচ্ছা, তুমি দেখবা মমিত, গত বছরের প্রশ্ন সহজ হয়, তোমার পরের বছরের প্রশ্ন সহজ হয়, শুধু তোমার বছরের প্রশ্ন সহজ হয় না, কঠিন হয়ে যায়। সবসময় এটাই হয় ভাই, সবসময় এটাই হয়। এর কারণ হচ্ছে গত বছরের প্রশ্নের নিচে সমাধান ছিল, পরের বছরের প্রশ্নের নিচে সমাধান থাকবে, শুধু তোমার বছরের প্রশ্নের নিচে সমাধান থাকবে না। আরেকটা জিনিস, এখানে একটা খুব বড় মিসকনসেপশন অনেকের আছে। অনেকে দেখবা, এবং পার্টিকুলারলি এখানে কয়েকজন মানুষ আছে যারা কিনা কোয়েশ্চেন ব্যাংকে একদম বাইবেল বানায় ফেলে, যে কোয়েশ্চেন ব্যাংক একদম ঠাড়া মুখস্থ করে ফেলে এটসেট্রা। Question bank is only helpful when you already know how to solve a problem. Question bank just তোমাকে একটা গাইডেড আইডিয়া দেয় যে আচ্ছা কোন প্রবলেমে বেশি ফোকাস করবো, কোনটাতে কম ফোকাস করবো। বাট কেউ যদি এরা চিন্তা করে যে আমি কোয়েশ্চেন ব্যাংক ঠাড়া মুখস্থ করে চলে যাব, পরের দিন হচ্ছে যে পরীক্ষায় বসলে আমি এখান থেকে আমি যদি কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু সব কোয়েশ্চেন দিই, তাও তুমি পারবা না, কারণ তোমার থিওরি মাথায় নাই। আমি স্পেসিফিক দুটো কথা বলে দেই। কোয়েশ্চেন ব্যাংকের সমাধানটা আগে ঢেকে রাখতে হবে, প্রবলেমটা নিজে অ্যাপ্রোচ করতে হবে, না পারলে সলভটা দেখতে হবে। আর নাম্বার 2, সেটা হচ্ছে কতগুলো কোশ্চেন সলভ করলাম এটার দিকে তাকানো যাবে না, কোন কোন প্যাটার্নের কোশ্চেন সলভ করলাম, প্যাটার্ন মার্ক করতে হবে, কারণ কোশ্চেন ব্যাংকে প্রচুর রিপিটেটিভ কোশ্চেন থাকে, প্যাটার্ন মার্ক করতে হবে।
এটা তো মমিতে একদম চান্স পাওয়া না পাওয়ার একমাত্র ব্যাপার। মডেল টেস্ট না দেওয়ার ব্যাপারে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে অনলাইন এবং অফলাইনের মধ্যে ডিফারেন্সটা এই জায়গায়। যদিও আমরা এখন সবাই দুইজনই অনলাইন অফলাইন মিলাই দুইটাতেই পড়াচ্ছি, বাট স্টিল আমার কাছে মনে হয় অফলাইন একটা জায়গায় মানে আগায় থাকে, সেটা হচ্ছে যে যত যাই হোক না কেন তুমি অফলাইনে পরীক্ষাটা দাও। এখানে মমিত একটা কথা আছে, গার্জিয়ানরা এই বাচ্চা কাচ্চার নাম্বার না পেলে না অনেক গালিগালাজ করে, আর বাচ্চা কাচ্চা তো পড়েই না। কিন্তু এই মডেল টেস্ট না, যে কোনো এক্সামের দুই ধরনের এক্সামের উদ্দেশ্য দুই রকম। যেমন কম্পিটিটিভ, যখন ফাইনাল কোনো পরীক্ষা বা বোর্ড পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিব, তখন মেইন গোল হচ্ছে আমার নাম্বার লাগবে। আর আমি যখন কোনো প্রিপারেটরি এক্সাম দিব, যে ওই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন আমার সবকিছু জানতে হবে। তো এক্ষেত্রে পরীক্ষার আগে পড়ার চেয়ে পরীক্ষা দিয়ে যেয়ে পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হয়। তো আপনি পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পর কি পারলেন না, এটা যদি রাতে যেয়ে সলভ করে ফেলতে পারেন, আপনাকে আটকানোর আসলে কোনো ওয়ে নাই। তাই এটা খুবই ইফেক্টিভ। একটা বলা আছে ভাই, আমি আর আপনি যেমন ফিজিক্স পড়াচ্ছি মিরপুর এলাকায়, আমরা কিন্তু হচ্ছে যে আমাদের অনলাইন আর অফলাইনে পড়ানোর কন্টেন্টের মধ্যে আর কি পার্থক্য থাকবে? একই জিনিস। পার্থক্য হচ্ছে দুইটা জায়গায় এক, সামনে বসায় পড়াচ্ছি, পিটাই হলো পড়াচ্ছি। আর সেকেন্ড জিনিস পিটানো হচ্ছে যে একটা ইউএসপি। সেকেন্ড যেটা ইউএসপি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক 2 সপ্তাহ পর পর পরীক্ষা নিই, এবং 2 সপ্তাহ পর পর পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা প্যাটার্ন মেইনটেইন করি। যেমন কোনো সময় বুয়েট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ঢাবি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, তারপর হচ্ছে যে আপনার কলেজের কোয়েশ্চেন। এখন সকল কলেজে তো ভালো মানের কোয়েশ্চেন করে না, অ্যাটলিস্ট তখন বাচ্চারা কি হয় আমাদের সাথে থাকলে এই যে একটা সিস্টেমে পড়ে গেছে, ওকে প্রতি মাসে 2টা পরীক্ষা দিতে হবে। বিশ্বাস করেন আমাদের বিগত মানে রনি ভাইয়ের 22 বছরের অভিজ্ঞতা আর আমার 7 বছরের অভিজ্ঞতা কম্বাইন্ড 29 বছরের অভিজ্ঞতায় আমি আপনাকে বলতে পারি যে সকল বাচ্চা আমাদের এই এক্সামগুলো সিরিয়াসলি দিয়ে এসেছে তাদের প্রত্যেকে ভালো জায়গায় চান্স পেয়েছে। হ্যাঁ, তুমি যে কোনো কারোর সাথে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে বলো, একটা পরীক্ষাও স্কিপ করবে না কোনোভাবে, এটা হইতেই পারে না যে কোথাও চান্স পায় না। এটা মডেল টেস্ট দেওয়াটা এবং রেগুলারলি খুবই খুবই ইম্পর্টেন্ট। এক্সাম হলের মধ্যে ঢোকো, প্রথম দিকে নার্ভাসনেসের জন্য একটা অঙ্ক করতে অনেক সময় নিয়ে ফেলে। গড়ে যদি বুয়েট ভর্তি পরীক্ষায় আমার একটা অঙ্ক সলভ করার জন্য 3 মিনিট লাগে, দেখা যায় ওই এক অঙ্কে এসে 7-8 মিনিট খেয়ে ফেলছে। এই গ্যাপ আপনি আর কখনোই রিকভার করতে পারবেন না। তো এই জন্য শুরু থেকেই আপনার মেন্টালিটি ওটাই থাকতে হবে, সেটা হচ্ছে আমি পারলে এটা সলভ করব, না পারলে এটাকে স্কিপ করব আপাতত। এটা হয়তো বা ফার্স্ট ইয়ারে বুঝবে না, অ্যাডমিশনের সময় আরো বেটার যেটা বুঝবে, কোন কোশ্চেন স্কিপ করতে হবে না তা বোঝা, এটা আসলে তোমরা পরে বুঝবা। এটা অ্যাডমিশনের আর্ট। রিয়াল আর্ট হচ্ছে অ্যানসার করা না, রিয়াল আর্ট হচ্ছে কোশ্চেন স্কিপ করা। এটা সব সময় আমরা সবাই বলি যে অ্যাডমিশন না, এটা জীবনের মনে সবচেয়ে বড় আর্ট ভাই, বড় আর্ট ধরে রাখা না, ছেড়ে দিতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড়। প্রপারলি মানে কোনটা ছাড়তে হবে এটা বুঝে ছাড়া, এটাই যে বুদ্ধি, এটাই বুদ্ধি। এইচএস এক্সামে পিসিএম এর নাম্বার 85 নিচে পাওয়া, এটা ওদেরকে একটু বুঝাই দেন তো ভাই। এটা খুব ডেঞ্জারাস একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে প্রথম দিকে আপনি মারাত্মক রকম মাঝে মাঝে বায়াসড হয়ে যাবেন, যে আপনার হয় কারো বায়োলজি ভালো লাগে, না হলে কারো ফিজিক্স ভালো লাগে, না হলে কারো কেমিস্ট্রি ভালো লাগে, না হলে কারো ম্যাথ ভালো লাগে। এগুলো নিয়ে পড়তে পড়তে সব শেষে যেটা হবে যে আপনি পরীক্ষার আগ মুহূর্তে যে বাংলা ইংরেজি আইসিটির পেছনে এতটা পাগল হবেন যে এই সাবজেক্টগুলোর দিকে আর নজর শেষ মুহূর্তে দিবেন না, রিভিশনগুলো কম হবে, এবং সব শেষে পরীক্ষার আগে ইয়ানাপসি করবেন। এবং আরো কি জন্য করবেন, সেটা হচ্ছে ওই যে সৃজনশীলের যে ক খ থাকে, এই ক খ তো আপনি অ্যানসার করবেন না, এই ক খ গুলো ছেড়ে দিয়ে একটু দেখেন তো আপনার নাম্বার কত হয়। মানে নাম্বার পাওয়া অনেক কঠিন, কিন্তু নাম্বার চলে যাওয়া খুব সহজ। আপনি যদি 5টা কোশ্চেন সলভ করেন, সেখানে 3-5-এ 15 নাম্বার আছে হচ্ছে ক খ, সব গণ 15 চলে গেলে আপনার নাম্বার কই আসে? আর নাই, আর নাই। আপনি 85-র নিচে নেমে গেলে আপনি প্রত্যেকবার খুব বিপদে পড়বেন। 85-র নিচে কোনোভাবেই নাম্বার পাওয়া যাবে না। এবং এটা কারণ হচ্ছে যে বুয়েট অ্যাডমিশন টেস্টে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারে না। যখনই রেজাল্ট ভালো হয়, আপনারা তো রেজাল্ট ভালো হলে খুব খুশি হন, রেজাল্ট ভালো হলে একটা ডেঞ্জারাস জিনিস হয়, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট যারা A+ পেয়েছে তারাও পরীক্ষা দিতে পারে না, কারণ বুয়েট কিছু কিছু বছর 85, 90, 92। আমি তোমাকে একটু ট্র্যাক রেকর্ড দেই। 21 ব্যাচে হচ্ছে 93, বাবা 21 ব্যাচ হচ্ছে 93। হ্যাঁ, মানে এটাই সর্বোচ্চ, 93 পর্যন্ত উঠেছে 21 ব্যাচে। কিন্তু সো 93% মার্কস পেলে তারপরে তুমি পরীক্ষায় বসতে পারবে, এটা চান্স বাবা বলেন না, এটা এত বেশি হয় না। 83 এর মতো থাকে সব সময়, সেজন্য আমি 90 খুবই সেফ জোন, আর 85 এর নিচে টার্গেট করলে তো আসলেই প্রবলেম। এটা 80 তে A+, 85 তো মানে তো 10 A হইল। আর শুধু সেটা না ভাই, আমাদের তো হচ্ছে যে 18 সালে তো 4.7 ওই তো, হ্যাঁ ওই খুবই সেটা একবার একটা হয়, বাট সেফটির জন্য 85, সেফটির জন্য এটা। তো ইঞ্জিনিয়ারিং এ যদি তোমরা কেউ প্রিপারেশন নিতে চাও, আই গেস এই গাইডলাইনগুলো যদি ফলো করো প্রথম থেকে, তোমরা খুব ভালোভাবে আগাইতে পারবা। এখন ভাই ইউনিভার্সিটি দেখো, এটার সংখ্যা কিন্তু বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে আমি তোমাকে একটু বলি, তুমি মেডিকেল অ্যাসপাইরেন্ট হও,
তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট হও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা এমন এক সময় হয় যখন সব গ্রুপের ওখানে ভর্তি পরীক্ষা দিতেই হয়, সেজন্য লম্বা জার্নি। প্রথমে হচ্ছে ফিজিক্সের সূত্রে প্রমাণ না পড়ে সেম কথা, এটা সেম কথা, কেমিস্ট্রি দিকটা এটাও সেম, এটা সেম কথা। এটা একটা ভালো জিনিস ভাই, এটা একটু বুঝাই দেন, ম্যাথ সলভ করার সময় কিছু ম্যাজিক্যাল স্টেপ নোট করা। আমি ওইবার ক্যালকুলেটর হ্যাক্সের কথা বলেছিলাম, এখানে তো ক্যালকুলেটর নাই। হ্যাঁ। এখন ম্যাথ করার সময় খুব বেশি ম্যাথে না, আমরা যদি হিসাব করি তাহলে 2 পার্ট মিলে আপনি সর্বোচ্চ 20টা ম্যাথের মতো পাবেন। দেখবেন কোনটা দিয়ে গুণ করে কোনটা দিয়ে ভাগ করলে, বিশেষ করে ত্রিকোণমিতি এবং ইন্টিগ্রেশন এই ঘটনাগুলো হয় যে এটা দিয়ে এটা করলে এটা দিয়ে এটা করলে ফাইনাল রেজাল্টটা আসে। এই ম্যাজিক্যাল স্টেপটা যেটা, এই ম্যাজিক্যাল স্টেপ সম্পর্কে এই যে 20টা অঙ্ক থাকলে 20টা, 15টা অঙ্ক থাকলে 15টা, এটা আলাদা করে একটু নোট করে ফেলা উচিত। ওকে, তাহলে হচ্ছে যে ইফেক্টিভ শর্টকাট গুলো, এইটা তুমি মার্ক করো, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা। ইফেক্টিভ শর্টকাট না পড়ে আপনি যদি প্রত্যেকটা ফিজিক্সের প্রবলেমের জন্য, প্রত্যেকটা ম্যাথের জন্য এক একটা করে শর্টকাট মুখস্থ করেন, আপনি শেষে তো আপনার মাথা তো এনট্রপি বের হয়ে যাবে। জলজান্ত উদাহরণ আমি নিজে ভাই, আমি অ্যাডমিশন টেস্টের প্রথম দিকে 200 টোটাল আমার মনে আছে 200 ম্যাথের শর্টকাট মুখস্থ করছি, লাস্টের দিকে যে আমি মনে হয় সর্বোচ্চ 30টা রিটেইন করতে পারছি, কারণ বাকিগুলো আমি দেখছি এতই স্পেশালাইজ কেসের জন্য যে আমার ওই শর্টকাট এর জন্য যে ধরনের কোশ্চেন আবার শর্টকাট লাগবে, মানে ওই শর্টকাটের জন্য যে ধরনের কোশ্চেন হইলে শর্টকাট অ্যাপ্লিকেবল, ওইটা মুখস্থ করতে যে আমার আরো কষ্ট, আরো বিপদ। এবং আমি এটা বলি, এটার জন্য কিন্তু তোমরাও কিছুটা দায়ী, আমরা দায়ী, কারণ আমরা তো একটা দিনে একটা চ্যাপ্টারে ক্লাস নেই। তো একটা চ্যাপ্টারে ক্লাস নেওয়ার সময় আমি তো 2-3টা অঙ্কের শর্টকাট 2-3টা বলে দিলে তুমি ওই সময় বুঝবা না যে আসলে কি হয়ে গেল, কিন্তু তুমি কি পরীক্ষার হলে ওই একটা চ্যাপ্টার পড়ে যাবা না। তো এটা ইফেক্টিভ শর্টকাট কিছু আছে, ইটস ট্রু। কিছু শর্টকাট আছে, যেমন ওই যে এল'হসপিটালস রুল, এটা খুব মনে করেন ভালো শর্টকাট, খুবই শর্টকাট, ভালো সুন্দর শর্টকাট। সেজন্য বলেছি ইফেক্টিভ কিছু শর্টকাট পড়তে হবে, আর বাকি সবগুলো ক্ষেত্রে শর্টকাট অ্যাভয়েড। আচ্ছা, এটা তো গেল একটা লেখকের বই সম্পূর্ণ পড়া, কোশ্চেন ব্যাংক, মডেল টেস্ট, এক্সাম হলে প্রথমে বেশি সময় নেওয়া, এটা হয়েছে, এটাও গেল। এই যে এইটা খুবই বড়সড়, এটা খুব বড়সড়, এটা খুব বড়সড়। আমরা প্রথম দিকে ভার্সিটি বা মেডিকেলের কথা যারা ভাবি বা ভাবি না, তারা ভুলে যায় যে আমাদের পরীক্ষার হলে ক্যালকুলেটর থাকবে না, তাই 3x2 গুণ করতেও ক্যালকুলেটর হাতে নেই। এই প্রবলেমটা পরীক্ষার হলে প্রথম ফেস করি, আল্লাহ আমি তো ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারি না, তো সময় কোত্থেকে পাবা তুমি? তাই বাসায় বসে একদম ক্যালকুলেটর ছাড়া সলভ করার অভ্যাস করতে হবে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই জায়গায় খেয়াল রাখতে হবে যে কতগুলো জায়গায় অ্যালফাবেটিক, কতগুলো নিউমেরিক, কতগুলো গ্রাফিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে। এই প্রত্যেকটা জায়গায় যে অ্যালফাবেটিক চেহারা তৈরি হয় এমসিকিউ এর, সেই জায়গাগুলো বোঝা লাগবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ক্যালকুলেটর ছাড়া প্রবলেম সলভ করে প্রবলেমের রেজাল্ট পর্যন্ত যাওয়া, এটা বাসায় প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। নেগেটিভ মার্কেটিং একটু বলে দেন ভাই। এটা তুমিই বলো। নেগেটিভ মার্কেটিং এটা আসলে মানে মার্কেটিং বলতেছি, এই জন্য আমি তোমারে বলতে চাইলাম নেগেটিভ মার্কেটিংটা আসলে একটু এখন বোঝানো কঠিন, যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবা তখন বুঝবা। আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেহেতু নেগেটিভ মার্কিং থাকে, সেটা মেডিকেলেও থাকে, একটু ট্রিকি হইতে হয়, বুঝতে হয় যে কতটুকু রিস্ক নেওয়া যাবে, কতটুকু আপনি তখন বুঝবেন যে আসলে বুয়েট, ঢাবি বা মেডিকেলে চান্স পাওয়াটা শুধুমাত্র প্রিপারেশন না, এটা স্ট্র্যাটেজি, হিউম্যান সাইকোলজির উপর অনেক ডিপেন্ডেন্ট। এটা আই গেস পরে এক্সপ্লেইন করব। নেগেটিভ মার্কিংটা খুবই এইটা ভাই একটু বলে দেন, কারণ ইউনিভার্সিটি মেজরিটি টার্গেট করে হচ্ছে এই বাচ্চাগুলো। এইটা একদম মারাত্মক রকম ভাবে ঝামেলা, মারাত্মক রকম ভাবে এটা একটা ঝামেলা কর। কারণ প্রথম দিকে পড়ার সময় মানুষজন প্রথমে ভাবে আমি একদম অ্যাডমিশনে কোপায় ফেলবো, বোর্ড তো হবেই। তো এইটা ভাবতে যে বোর্ডটাই ওরে কোপায় দেয়, এবং বোর্ড প্রিপারেশন যদি কেউ ঠিকমতো নেয় তার আসলে আর কিছু লাগে না। 80% কভারেজ ওখানেই হয়ে যায়, কোনোভাবে সকল বিষয়ে ব্যালেন্স না হওয়া, এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে পাশ করতে হয়। তাহলে প্রত্যেক সাবজেক্টে যদি আলাদা আলাদাভাবে পাশ করতে হয়, তুমি ধরো কোনো কারণে বায়োলজি অ্যান্সার করলা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাথে, আর বায়োলজিতে 1 মার্কের জন্য ফেল করলা, আর বাকিগুলোতে ফুল মার্ক পাইলা, লাভ কি হইলো? লাভ নাই। তাই এটা ব্যালেন্সড হইতে হবে। আমি জাস্ট একটা एग्जांपल দিলে ভালো বুঝবে। আমার সময় আমার মনে হয় ঢাবিতে যে মানে মার্কস আসছিল, এই যে পজিশন আসছিল, এটা আসার কথা ছিল না, বাট দ্য অনলি রিজন আমি পার পেয়ে গেছি ইজ বিকজ আমাদের সময় ফিজিক্স কোশ্চেন অনেক কঠিন হয়েছিল। এখন এই ফিজিক্স কোশ্চেনে মেজরিটি মানুষের দেখা গেছে যে মনে করো যে অনেক ভালো মার্কস পাইছে, বাট ফিজিক্সে পাস মার্ক তুলতে পারে না। পার্টিকুলার ডিপার্টমেন্টে মনে করো 30 এর মধ্যে 13 পাওয়া লাগবে ফিজিক্সে, 13ই পায় নাই, কিন্তু সে আমার থেকে মার্কস বেশি পাইছে। মজার বিষয় যেন আমি ভালো ভালো ডিপার্টমেন্ট পাইছি। হ্যাঁ, এই যে যদিও আমার কিন্তু হচ্ছে ওভারঅল মার্কস ওদের থেকে কম, বাট আমি সবগুলোতে ব্যালেন্স মার্কস পাইছি, অ্যাট লিস্ট সবগুলোতে যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট আমি সবগুলো ফিল আপ করি। ভার্সিটির ক্ষেত্রে ব্যালেন্সড হওয়াটা খুব জরুরি, এটা খুব জরুরি। ওকে ভাই, লাস্ট মেডিকেল, যদি এটা আমাদের দুজনের ডোমেইন না, এইজন্য ছোটখাটো কথাবার্তা আমরা তো জানি না, আমরা হয়তো জানিও না, সেজন্য খুব কম কথাবার্তা এখানে। প্রথম কথা, সকল বিষয়ের একটা মূল বই সম্পূর্ণরূপে পড়া না, সম্পূর্ণরূপে না পড়া, এটা আমি একটু ভালোভাবে বলে দিই। মেডিকেলে তুমি যখন প্রথমে শুরু করবা, বিভিন্ন তোমাকে মেডিকেলের বড় ভাইয়া আপুরা বলবে যে তোমাকে গাজী আজমল স্যারের সাথে মাজেদা ম্যাডামের বই, উমুক বই তুমুক বই, 100টা বই পড়তে হবে। ভাই তুমি
সবসময় মাথায় রাখবা, ডু নট টেক মানে অ্যাডভাইসেস ফ্রম টপার্স আননেসেসারিলি ইউ আর আ টপার। সমস্যা যে তুমি যখন মেডিকেল ফার্স্টের কাছ থেকে যে মানে অ্যাডভাইস চাও যে ভাইয়া কি করবো, দেখবা ওকে জিজ্ঞেস করলে ও তোমাকে বললো যে ভাই আমি তো 5টা বই পড়ছি। 5টা বই পড়াটা ইম্পসিবল না, কারণ ও তো মানুষ পড়ছে, কিন্তু তোমার পক্ষে এখন পড়াটা ইম্পসিবল। তোমার ফার্স্ট কাজ আগে একটা বই কমপ্লিটলি পড়া, তারপরে যদি তোমার সময় থাকে তুমি তখন নিজেও বুঝে ফেলবা যে আচ্ছা। এবং বেশিরভাগ বই আসলে 80% ইনফরমেশন কমনই, 20% ইনফরমেশন আলাদা, ওইটাও দেখা যায় অনেক জায়গায় আলাদা আলাদা করে দেয়। তোমাকে আলাদা পড়ার কোনো দরকার নেই, একটা বই আগে সম্পূর্ণ। এখানে একটা কথা বলে নেই, হ্যাঁ তোমাকে, ধরো যে মাজিদা মিসের কথা বললাম, ওই বই থেকে হয়তো একটা প্রশ্ন হয়, হ্যাঁ ওই একটা প্রশ্নের জন্য একটা প্রশ্নের জন্য র্যাঙ্কিং উল্টাপাল্টা হয়ে যায়। একই রকম ইঞ্জিনিয়ারিং এর বলি, আমরা যদি জেইর কোশ্চেনের কথা বলি বা রেজনিক স্যারের কথা বলি, হোয়াট এভার ইট ইজ, যেটার কথা বলি, ওখান থেকে সর্বোচ্চ 2টো কোশ্চেন হয় প্রতি বছর। এই 2টো কোশ্চেনের জন্য কি আমি বাকি সব কোশ্চেন ছেড়ে দেব? আমি আরেকটা সত্য কথা বলি, ওই 2টা কোশ্চেন প্রথম বছর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ওরা বাদে কেউ পারেও না। আমার সময় বুয়েটে সার্কিট আসছিল একটা, আমি সার্কিটটা দেখে বসে আসসালামু আলাইকুম, বিশ্বাস করো আমি সার্কিটের সলভ জানছি করে হবে জানো, 2 বছর পরে রাকিব ওই সার্কিটের একটা ভিডিও সলভ দিছিল ওদের ওই যে ম্যাথ এন্ড সায়েন্স ইউটিউব চ্যানেল। তো এটা আমার কাছে র্যান্ডমলি আসছে, মানে ওর থাম্বনেইলে ছবিটা দেখে আমি সার্কিট, তো আমার মনে হয় বুয়েট অ্যাডমিশন টেস্টের সময়কার। তখন আমি এটা দেখে শিখছি, ও আছে রে এমনি করে, তো সোজা। বিশ্বাস করো আমি 2 বছর পরে বুয়েটে, তখন আমি অলরেডি সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমি তখন দেখছি। কারণ কি ওই বছর আমি প্রিটি শিওর মেজরিটি মানুষই সার্কিট পারে নাই। এটা আসলে এটা খুবই পরে যখন সবাই কোশ্চেন ব্যাংক দেখছে আরে এটা তো সোজা সার্কিট, তখন তো সোজা লাগবে, কারণ তখন তো সবাই কনসেপ্ট জানে এটা আসে। সেটাই একই কথা। এবার এইটা একটু ভালো করে দেখো, 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। হ্যাঁ, ইংলিশ আর জিকে এর গুরুত্ব না দেওয়া। জিকে আবার কেউ আগে থেকে পড়ার দরকার নাই, কারণ জিকে সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। ঠিক আছে, আগে মনে করো মুজিবুর রহমানের উপরে পুরো ইতিহাস পড়া লাগতো, এখন একটা প্রশ্ন আসে না। সো এই জন্য খামাখা জিকে আগে পড়বা না, জিকে পরেই পড়বা, এবং ওরা বলে দিবে কতটুকু জিকে পড়তে হবে। ইংলিশটা গুরুত্ব দিতে পারো, কারণ এই জায়গায় হচ্ছে যে মেজরিটি স্টুডেন্টের সিনোনিম অ্যান্টোনিম এগুলো মুখস্থ করা কঠিন হয়ে যায়, এটা আগে থেকে চাইলে পড়ে রাখতে পারো। আহামরি কঠিন কিছু না, জাস্ট একটু এক্সট্রা পড়ে ফেলা। আর ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য তো ভাই এটা, এই যে তুমি কি দেখছো আমি কি লিখছি, ফিজিক্স কেমিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে যেগুলো তোমার মুখের মধ্যে থেকে যেতে হবে, কারণ মেডিকেলে সলভ করার ওয়ে নাই। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড ছিল, ওরকম আমাকে বলতো অ্যাডমিশন টেস্টের সময় যে তোদের হ্রদের গভীরতার একটা অঙ্ক আছে আমার উত্তর এত, হ্যাঁ উত্তর হচ্ছে 72.1 মিটার। কি রে তুই মুখস্থ বলস কেন, ডেটা চেঞ্জ হয় না, গত 10 বছর ধরে একই কোশ্চেন আসছে, ইসাক স্যারের বই এত নাম্বার পেয়েছে, ওরে বাপ। এবং আরেকটা কুয়ার অঙ্কের ব্যাস সব সময় 1.2 আর 2 মিটার 12 মিটার, এই সব সময় একই কোশ্চেন আসে, ওরা ঠাড়া মুখস্থ, ওরা কি অঙ্ক পারে না। আমার ছোট বোনকে আমি দেখছি মেডিকেল পরীক্ষার সময় কয় ভাই এটা কি ওই অঙ্কটা, হ্যাঁ এটার অ্যানসার এত, সেলসিয়াস ফারেনহাইট কত সমান হবে -40, উত্তর শেষ। কেমনে করতে জানে না, অন্যরকম জিনিস। আচ্ছা কোশ্চেন ব্যাংক এগুলো সব তো নরমাল, মডেল টেস্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এটা সব এটা মনে হয় মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসলে ক্লাসের উপর খুব একটা কিছু ডিপেন্ড করে না, মেজরিটি ডিপেন্ড করে হচ্ছে যে আসলে কত বেশি পরীক্ষা, যত বেশি পরীক্ষা দিল। আর এগুলা তো আছেই, আই গেস সবকিছু হচ্ছে মোটামুটি কমন। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেলে যদি কেউ জিপি 5 মিস করে তাহলে কিন্তু তার চান্স পাওয়া কঠিন হয়ে যায়। আমি একটা মোটামুটি ডেটা দেই, হ্যাঁ ধরেন আপনার কোনো কারণে 5 এর একটু নিচে 4.9 বা এরকম কিছু একটা হলো, তাহলে আপনি যে পজিশনটা থাকবেন আপনার আগে আগায় থাকবে মিনিমাম 500 জন। তাই একটু বলে দেন না যে পার মানে পয়েন্ট কমলে কত কমে। এবার তুমি একটু বলে দাও, আমি যতটুকু জানি ভাই পার পয়েন্ট কমলে হচ্ছে 1 করে না 2 করে, মোটামুটি এরকম করেই কমে যায়। আর মেডিকেলে পরের দিকে মানে মনে করো যে ফার্স্ট মানে ডিএমসি সোহরাওয়ার্দী না, মনে করো যে কাইন্ড অফ সিএমসি সোহরাওয়ার্দী এগুলার পরে যতগুলো মেডিকেল আসে 5 বা 6 নাম্বার লিস্ট থেকে, এখানে 1 মার্কের ব্যবধানে বা 2 মার্কের ব্যবধানে মিনিমাম হলো 500-600 মানুষ থাকে মিনিমাম। তো তুমি জাস্ট 1 মার্ক পেছানো বা তোমার মনে করো 2 মার্ক বা 3 মার্ক কম আছে, 3 মার্ক কম থাকা মানে হচ্ছে তুমি অলরেডি 1000 জনের পেছন থেকে রেস শুরু করতেছো। সো এটা কোনোভাবেই করা যাবে না। তো আমি একটু থাম্বলাইন সবকিছুর উপরে একটা কথা বলে দিই, সারা জীবন আমি একটা কথায় প্রতিষ্ঠিত, সে একটা কথা বলি মমিত, দেখো তুমি একমত হবা, সেটা হচ্ছে আমার অনেক আগে থেকে একটা বাণী আছে, হ্যাঁ বই সব বাকি সব মিথ্যা। যথাসত্য, বই সব বাকি সব মিথ্যা। একটা বই প্রপারলি সলভ করেন, মানে এটার জন্য না, অন্য কাউকে বোঝানোর জন্য না যে না যে আপনি পেজ উল্টাইতে পারছেন, এটা না, আপনি ওই বইয়ের যা যা আছে আপনি সব পারেন, একটা বই প্রপারলি সলভ করেন। আই থিঙ্ক অ্যাডমিশন জার্নি আপনার জন্য সবচেয়ে কমফোর্টেবল, আর কারো কোনো কথা শুনতে হবে না, আপনি খালি এই কথাটুকু মেনে চলেন, একটা করে রাইটারের বই প্রপারলি সলভ করেন, শেষ। আর যদি যারা মানে প্রথম দিকে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেডিকেলের লাইনগুলোতে থাকবা, প্রথম দিকে ইউনিভার্সিটি টার্গেট করার কোনো মতো কিছু নাই। প্রথম দিকে তোমার লাইন দুইটাই, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল। পরবর্তীতে যে যদি তুমি নিজেই বুঝবা যে তুমি আসলে যেতে চাও না কিনা,
তখন তুমি হচ্ছে যে আসলে ইউনিভার্সিটির জন্য আলাদা করে পড়বে। এটার কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল দুই জায়গায় যেখানে যাও না কেন তোমার অটোমেটিক্যালি হচ্ছে ভার্সিটিটা কভার হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং হইলে আর কি বেশিরভাগ ক্ষেত্রে ভার্সিটিটা বেশি কভার হয় কারেন্ট কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে। ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিলে তুমি অনেকটাই সেফ থাকবা। সো প্রথম দিকে এটা নিয়ে চিন্তা করার দরকার যে আমি কোন লাইনে যাব, জাস্ট ফিজিক্স আর বায়োলজি এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগে এইটার উপর বেসিস করে তুমি আপাতত একটা প্রাইমারিলি ডিসিশন নিতে পারো। পরে তো লাইফে অনেক কিছু হবে, ডাক্তারি থেকেও মানুষজন ব্যবসায়ী হয়ে যায়, ইঞ্জিনিয়ারিং থেকে তো মানুষজন যে শিক্ষক হয়ে যায়। শেষ কথা যেটা মমিত তুমি এই করতে পারো এটা নিয়ে, সেটা হচ্ছে যে এই যে প্রিপারেশন নেওয়ার সময় যে কথাবার্তাগুলো বলা হবে সেটার ক্ষেত্রে গত 20 সাল থেকে যদি আমরা 25 সাল পর্যন্ত দেখি, আমরা যেহেতু ফিজিক্স নিয়ে কথা বলি, ফিজিক্সের যদি স্ট্যান্ডার্ড কোশ্চেনের ডেপথ জাজ করার ইচ্ছা থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সলভ করলেই বোঝা যাবে যে কোশ্চেন কি পরিমাণ কনসেপচুয়াল হতে পারে। বুঝবেন কেন ঢাবি প্রিপারেশনে কখনো ঢাবিতে চান্স পায় না, একদম মানে খুবই সাংঘাতিক রকম সুন্দর প্রশ্ন, এবং ওই প্রশ্ন আপনি কোনো মুখস্থ বিদ্যা দিয়ে কিছু করতে পারবেন না। এবং এই কারণে আমরা সবসময় কথাটা বলি যে ঢাবির প্রিপারেশনে জীবনে কেউ ঢাবিতে চান্স পায় না। ঢাবির প্রিপারেশন নিয়ে ঢাবিতে চান্স পায় না, ঢাবিতে চান্স পায় হয় সব ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া মানুষজন নাহলে মেডিকেল প্রিপারেশন নেওয়া মানুষ, অধিকাংশ সময় তাই। এবং এটা সত্য কথা এই কারণে, কারণ ঢাবির কোয়েশ্চেন যে এখন স্ট্যান্ডার্ডে হয় ওটা আসলে মুখস্থ বিদ্যা এটা সেটা দিয়ে হয় না, সবই কনসেপচুয়াল জায়গায় চলে যাচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রথম থেকে ভালো মতো পড়াশোনা করেন যেন পরবর্তীতে যে আপনাকে আবার সেই ওয়ান শট পার্টি না হইতে হয়। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। এই তোর একটা